ভয়ানকভাবে ঘরোয়া সংসার করতে ভীষণ ভালোবাসি এবং আমি মানে একই সাথে দুটো সামলাতেও পারি, যেটা আমি সামলে এসেছি এতদিন। বাট এই মুহূর্তে দাঁড়িয়ে আমার মনে হয়েছে যে কুটনি বৌদি, এই কথাটা মিস করো? হ্যাঁ, একটু তো করি। যতই হোক দেখো, ভালো তো বাসি, ভালো তো এখনও বাসি, ভালো বাসতাম, ফ্যামিলি তো ওরা ছিল না। ল্যাগগুলো কোথায় আছে, আমার ভুলগুলো কোথায় আছে, আমি বরাবর সেটা সংশোধন করি যে না, এইটা সংশোধন করলে পরে বোধহয় আমি কাজটা করতে পারবো। তবুও কেন আমি কেঁদে ফেলি, তবু কেন আমার না, মানে তারাও প্রচণ্ড খারাপ আছে, কষ্টে আছে। এইটাই তো লড়াই জীবনের, সব থেকে বড় লড়াই হচ্ছে নিজের সাথে। যখন কোনো একটা সম্পর্ক আমরা থাকছে না, তো আমি সেটা নিয়ে যদি ঘরে বসে ডিপ্রেসড হই, কারোর তো কোনো লাভ নেই, তাই না? তো সেইখানে আমি আরও বেশি নিজেকে ধাক্কা দিয়ে এগিয়েছি। ইমোশনাল থাকবো পুরো জীবন, তার জন্য যদি আমায় বারবার ঠকতে হয় আমি ঠকবো, এটাই আমার শিক্ষা। মানে তা বলে আমি নিজেকে চেঞ্জ করব না কারোর জন্য বা কোনো ঘটনার জন্য। তাকে পেছনে কিভাবে নামানো যায়, তার যে একটা মানে যৌথ পরিকল্পনা অসাধারণ, আমি সেটা দেখেছি। মানে এগুলো আমি শুনতাম আগে, যে যখন কোনো মানুষ ওপরে ওঠে তখন 10 জন মানুষ তাকে টেনে নামানোর চেষ্টা করে তাদের কাছে, সেইটা আমি পুরো উপলব্ধি করেছি। কিন্তু আমি মানে থ্যাঙ্ক গড, মানে থ্যাঙ্কস টু মি আমি বলবো, যে আমি নিজেকে একটু চাপড়ে দেবো যে আমি বয়ে যাইনি সেখানে। ভেঙে যাওয়া মানুষদের মধ্যে পড়ি না, কারণ আমার বাচ্চারও যখন মারা গিয়েছিল তখন আমি কিন্তু 2 মাসের মধ্যে কাজে ফিরেছিলাম। খারাপ লেগেছে, কিছু কিছু সময় খারাপ লেগেছে, কিন্তু নিজেকে আমি স্ট্রং রেখেছি। আমি মনে করেছি এটা বেশি দিনের নয়, বলবে কিছু মানুষ, বলবে, সব ঠিক হয়ে যাবে একদিন। আমি আমার লড়াইটা লড়ে যাব আমার দমে। সেলফ রেসপেক্টটা ভীষণ জরুরি একটা, আর একটু সিরিয়াস হতে হবে লাইফ নিয়ে। আমি খুব না আবেগে ভেসে যাই, তো একটু সিরিয়াস হতে হবে, এইটা আমি মারাত্মকভাবে শিখেছি। এটা সমাজ চায় যে একটা মানুষের মেয়ের ডিভোর্স হচ্ছে মানে সে ঘরের কোণে পড়ে থাকবে, হ্যাঁ, ডিপ্রেসড হয়ে পড়ে থাকবে। বাড়ি থেকে যখন সিদ্ধান্ত নিলে যে একদমই আলাদা হয়ে যাবে আর দরকার নেই, বাড়ি থেকে মা বাবা কি বলেছিল? মা বাবা কি বিয়েটাও মানে যখন প্রেম করবে বলেছিল মেনে নিয়েছিল? অ্যাকচুয়ালি না, আমাদের মানে দু তরফের পরিবারই তোমাকে যদি সুযোগ দেবে আবার যদি ফিরে আসে, অ্যাকসেপ্ট করবে? এই কী সব কমপ্লিকেটেড প্রশ্ন করছে। আলাদা আছো কিন্তু না, সেটা নিয়ে তো আমরা এখনো কেউ ভাবিনি, দেখা যাক কি হয়। মানে সবসময় তো সব কিছু ওয়ার্ক করে না, যে আমরা সেকেন্ড টাইম স্টার্ট করলাম বলেই যে সেটা ওয়ার্ক করে যাবে এমনটা তো নয়। তো করেনি, তো সেখান থেকে আমরা ডিসিশন নেই, সমবেত ডিসিশন এটা যে চলো তাহলে আর ব্যাপারটাকে তিক্ততায় নিয়ে গিয়ে লাভ নেই। আমরা তো বেশিরভাগ ডিভোর্স দেখি প্রচণ্ড, ওর দিকে কাদা ছুটছে, ওর দিকে কাদা ছুটছে, আমরা সেটা একেবারেই চাইনি। তো এটা সমবেত একটা সিদ্ধান্ত। এই মুহূর্তে কি মনে হয় যে যে সময়টা ধরো ডিসিশন নিয়েছিলে মাঝখানে ফিরে যাব, নিশ্চয়ই ভেবেই নিয়েছিলে যে একসঙ্গে থাকবো বলে, এই মুহূর্তে দাঁড়িয়ে কি মনে হয় যে সিদ্ধান্তটা ভুল ছিল? মানে আরও কিছু বছর জন্য পিছিয়ে গেলাম মনে হলো, দরকার ছিল না? না না, একদমই আমার কোনো কিছুর জন্য মনে হয় না, আমার কোনো রিগ্রেট নেই লাইফে। আমার মনে হয় যেটা হয় ভালোর জন্যই হয়, যেটা হচ্ছে ভালোর জন্যই হবে। তো আমার দরকার ছিল এই 2 বছর হয়তো বা নতুন করে নতুন কিছু শিখেছি। মফস্বল শহর থেকে আসা, ব্যাকগ্রাউন্ডে কেউ নেই, অভিনেত্রী হওয়া, ব্যবসাও বোধহয় কেউ নেই, তো এই যে নতুন নতুন যে আবিষ্কার করেছো যে সুস্মিতা এগুলো করতে পারে, কিভাবে এলো? মানে নিজেকে কিভাবে মোটিভেট করো তুমি? আমার না এক্সপ্লোর করতে খুব ভালো লাগে। ঠিক আছে, এই মুহূর্তে যে মানুষটির সাথে আমি আছি, জীবনে যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন, হাসি মুখে মনে অদম্য শক্তি নিয়ে কিন্তু এগিয়ে গেছে। সেই মফস্বল শহর থেকে 2 চোখের স্বপ্ন নিয়ে, অভিনেত্রী হওয়ার স্বপ্ন নিয়ে কলকাতায় আসা, সেই স্বপ্নকে বাস্তবায়িত করা, সেই সঙ্গে শুধু এখানেই থেমে থাকেনি, ব্লগার হিসেবে এবং এন্টারপ্রেনার হিসেবেও কিন্তু যথেষ্ট সাফল্য অর্জন করেছে। এবং দেখতেই পাচ্ছ সকলের প্রিয় সুস্মিতা। কেমন আছো? খুব ভালো আছি, এবং মানে প্রতিবারের মতন বলবো পজিটিভ আছি। একদমই। আচ্ছা, সুস্মিতাকে প্রথমে যেটা জিজ্ঞেস করবো যে অভিনেত্রী, ব্লগার, এন্টারপ্রেনার, কোন বিশেষণটা তোমার নিজের ক্ষেত্রে বেশি শুনতে ভালো লাগে, মানে বেশি কাছের বলে মনে হয়? অবভিয়াসলি অভিনেত্রী। অভিনয় ছাড়া আমি পারবো না, আমার রন্ধ্রে রন্ধ্রে অভিনয়। ফার্স্ট অবভিয়াসলি অভিনয়, সেকেন্ড যদি বলো সেটা না, এটা একটু কনফিউজড হয়ে যাই আমি, কারণ ব্লগিং থ্রু বহু মানুষের আমি ভালোবাসা পেয়েছি। আর নতুন যে বিজনেসটা, যেটা আমার অভিনেত্রী হওয়ার সাথে সাথে স্বপ্ন ছিল, এবং এটাও মানুষের ভালোবাসা এবং আমাদের প্রোডাক্টের দাম, সেটা ছাড়া পসিবল ছিল না। সব মিলিয়ে মিশিয়ে একেবারে একাকার হয়ে গেছে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আমার এই 3টে বিশেষণই খুব মানে প্রযোজ্য। একদমই। আচ্ছা সুস্মিতা, যেটা আমি জানি যে মফস্বল শহর থেকে আসা,
ব্যাকগ্রাউন্ডে কেউ নেই অভিনেত্রী হওয়া, ব্যবসাও বোধহয় কেউ নেই। তো এই যে নতুন নতুন যে আবিষ্কার করেছো যে সুস্মিতা এগুলো করতে পারে, কিভাবে এলো, মানে নিজেকে কিভাবে মোটিভেট করো তুমি? আমার না এক্সপ্লোর করতে খুব ভালো লাগে, ঠিক আছে? তো আমার সবসময় মনে হয়, আমি ছোটোবেলা থেকে জানো তো, যে আমার মনে হয় যে আমি কেন এই কাজটা পারবো না। ধরো বিজনেস কেউ করছে বা ধরো কেউ অন্য কাজও করছে, সেও তো একটা রক্ত মাংসের মানুষ, আমিও রক্ত মাংসের মানুষ, তো আমি কেন পারবো না? আমার ল্যাগগুলো কোথায় আছে, আমার ভুলগুলো কোথায় আছে, আমি বরাবর সেটা সংশোধন করি, যে না এইটা সংশোধন করলে পরে বোধহয় আমি ওই কাজটা করতে পারবো। আমি ছোটোবেলার একটা কথা বলি, আমার গোসাবার বাড়িতে না মানে এমন কোনো গাছপালা ছিল না যে নেই, সবই গাছ, মানে বাগান, মানে মালি ছিল একজন, যে কিনা ওই সারাদিনই আর কি, তখন ওই 100 দিনের একটা কাজের ব্যাপার ছিল না, ওই মাটি কুপিয়ে সেই গাছপালা সব লাগাতো। মা বাবা যখন অফিস চলে যেত, আমি ওকে বসিয়ে দিতাম, তুমি খাওয়া দাওয়া করো তো, আমাকে দাও, আমি মাটি কুপাবো বলে। আমি নিজে মাটি, আমার যে কী ভালো লাগতো, আমার মাটি, গাছ, প্রকৃতি, মানে আমার যেন শ্বাস ফিরে পাই। আমি নিজে করতাম তখন, আমার মনে হয় আচ্ছা উনি তো একজন মানুষ, আমিও মানুষ, আমি কেন পারবো না? আমি মাটি কুপিয়ে তখন গাছপালা সব বসাতাম, মানে এইরকম, মানে আমার ছোটোবেলা থেকেই সব কাজ করতে পারবো। হ্যাঁ, সেখান থেকে, সেখানকার মেয়ে এত গাছগাছালি সব কিছু ভালোবাসা, এই প্রকৃতি থেকে কলকাতার বুকে আসা, হ্যাঁ অদম্য শক্তি তো আছে। হ্যাঁ, চ্যালেঞ্জ, বাপরে। এই ইচ্ছাটা মানে হঠাৎ করে কেন, যেহেতু মা বাবা চাকরি ব্যাকগ্রাউন্ড, কেন হঠাৎ করে অভিনয়টা কেন এলো? জানি না, আসলে না আমার যবে থেকে জ্ঞান পড়েছে, ছোটোবেলাতে যদি আমাকে লিখতে দাও তো তুমি বড় হয়ে কী হতে চাও, আমি কিন্তু ওটাই লিখতাম যে অভিনেত্রী হতে। হ্যাঁ, আমি জানি না কেন, মানে আমি স্বপ্নে দেখতাম আমার পছন্দের অভিনেতা অভিনেত্রী যারা, তাদের সাথে আমি অভিনয় করছি, এবং পরবর্তীকালে আমি তাদের সাথে স্ক্রিন শেয়ারও করেছি, মানে সেটা আর কোনোদিন তাদের সাথে আমি শেয়ার করিনি, যেটা আমি ছোটোবেলায় ভেবেছিলাম সেগুলো প্রত্যেকটা বাস্তব হয়েছে। ইনফ্যাক্ট নিউজ পেপারে দেখবে শুক্রবার করে বিনোদনের একটা খবর দিত, এবং অভিনেতা অভিনেত্রীদের ছবি উঠতো ওখানে, আমি মাকে দেখাতাম, কিভাবে বলতাম আমি জানি না, আমি মাকে বলতাম মা দেখো এইখানে একদিন আমার ছবি উঠবে, তারপরে প্রায় শুক্রবার আমার ছবি থাকতো। সত্যি অনেকটা বড় পাওয়া। একদম একদম। আচ্ছা, যেহেতু সুস্মিতার স্ট্রাগলটা আমি জানি, যে শুনেছি যে অভিনয় করতে আসার নিয়ে কত স্ট্রাগল করতে হয়েছে। আচ্ছা, মা বাবার সাপোর্টটা সেই সময় ছিল না, এই যে ব্যাকবোন শক্ত করে সমস্ত কিছু কাজ করা, অডিশন দিয়ে যে সঙ্গে সঙ্গে হয়েছে সেটাও না, সেই চাপটাও আছে, সব কিছু মিলিয়ে যে সেই সুস্মিতা এবং এখনকার সুস্মিতা, যে এই যে এখানে বসে তার আন্ডারে কতজন কাজ করছে, এই যে পরিবর্তনটা সুস্মিতা কতটা বদলালো, মানে নিজে কিভাবে? তুমি না যদি আমাকে এখনকার আমি দেখো, আর ছোটোবেলার আমি না সম্পূর্ণ আলাদা, জানো তো, মানে এতটাই আমি লাজুক আর শাই ছিলাম, বাড়িতে যদি কোনো আত্মীয় আসতো আমি লুকিয়ে দরজার কোণায় চলে যেতাম, মানে আমি কি কথা বলবো, কি লজ্জা পেতাম, কিন্তু আমি নিজে ভাবি আমি ওটা ছিলাম। এখন তো পুরোটাই উল্টো, এবং কলকাতায় এসে ডেফিনেটলি স্ট্রাগল সবাইকেই করতে হয়, আর যারা স্ট্রাগল করে তারা যেটা অ্যাচিভ করছে তার মূল্যটা অ্যাকচুয়ালি বোঝে, তো সেটা আমি বুঝি, এবং ডেফিনেটলি স্ট্রাগল তো করেইছি। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে না আমার সবচেয়ে বেশি ভালো লাগার, যে এখন তো চাকরির বাজার খুব খারাপ, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি নিজেও কিন্তু একটা বড় রিস্ক নিয়েছি। আর একটা জিনিস আমি বিশ্বাস করি, যে জিনিসে তুমি বড় রিস্ক নিয়েছো তার দায়িত্বটাও তোমার বড়, এবং তার অ্যাচিভমেন্টটাও বড় হবে। এবং আমি এইটা করতে গিয়ে একটা জিনিস দেখেছি, মানুষ যখন ওঠে তাকে পেছনে কিভাবে নামানো যায়, তার যে একটা মানে যৌথ পরিকল্পনা অসাধারণ, আমি সেটা দেখেছি। মানে এগুলো আমি শুনতাম আগে, যে যখন কোনো মানুষ ওপরে ওঠে তখন 10 জন মানুষ তাকে টেনে নামানোর চেষ্টা করে তাদের কাছে, সেইটা আমি পুরো উপলব্ধি করেছি। কিন্তু আমি মানে থ্যাঙ্ক গড, মানে থ্যাঙ্কস টু মি আমি বলবো, যে আমি নিজেকে একটু চাপড়ে দেবো যে আমি বয়ে যাইনি সেখানে। বা হ্যাঁ, খারাপ লেগেছে, কিছু কিছু সময় খারাপ লেগেছে, কিন্তু নিজেকে আমি স্ট্রং রেখেছি। আমি মনে করেছি এটা বেশি দিনের নয়, বলবে কিছু মানুষ বলবে, সব ঠিক হয়ে যাবে একদিন, আমি আমার লড়াইটা লড়ে যাব আমার দমে, সেটাই আমি করে চলেছি। এবং ভালো লাগার এটা যে আমি এতজন মানুষকে কাজ দিতে পেরেছি। এই যে তুমি দেখছো না অফিসে এতজন, শুধু তো তুমি এখানে, এটা তো কর্পোরেট অফিস, এটা আমি মানে ভেরি রিসেন্ট নিয়েছি, কয়েক মাস হচ্ছে এটা নিয়েছি। এছাড়াও কিন্তু আমার একটা প্ল্যান্ট আছে, সেখানেও অফিস আছে, সেখানেও বহু মানুষ কাজ করছে। ডেলিভারি বয় যারা এই ভোরবেলা, এই যে যেহেতু আমরা সমস্ত ন্যাচারাল এবং মেডোকার্ডে ন্যাচারাল এবং পিওর প্রোডাক্ট নিয়ে কাজ করি, কোনো রকম কেমিক্যালস ছাড়া, যেহেতু আমি গ্রামে বড় হয়েছি না, আমি জানি যে পিওর শুদ্ধতাটা কী, যেটা আমি কলকাতায় এসে পাইনি।
তো আমার খুব ইচ্ছে যে আমি ছোটোবেলায় যে শুদ্ধতাটা নিয়ে বড় হয়েছি, এখনকার বাচ্চারা বলো, বৃদ্ধরা বলো বা মানুষরা তার স্বাদ পাক, তাহলে বুঝবে যে কোনটা অ্যাকচুয়ালি পিওর আর কোনটা ওরা খাচ্ছে, এই ডিফারেন্সটা ওরা বুঝতে পারবে। তো সেই পিওর জিনিসটাকে কতটা সতর্কতার সাথে এবং দায়িত্ব নিয়ে ভোরবেলা এবং বিকেলবেলা 2 টাইমস আমাদের ডেলিভারি পৌঁছে দিচ্ছে যারা, তারাও তো প্রচুর হিউজ, মানে শুধু কলকাতা, হুগলি, হাবড়া, কল্যাণী, কোথায় না কোথায় মেডো কার্ড আজ পৌঁছে গেছে। তো এই এতজন মানুষ যে একটা কোম্পানির আন্ডারে কাজ করছে এবং সেটা যে আমি দিতে পেরেছি এই কাজটা তাদের, সেটা যে কী ভালো লাগার সেটা আমি বলে বোঝাতে পারবো না। সেই মফস্বলের সেই মেয়ে এখন এই জায়গায়। আচ্ছা, তুমি যেটা বলে না পেছনে মানুষ অনেক টানে, অনেক কথা তো নিশ্চয়ই শুনতে হয়েছে যে একার পক্ষে এত কিছু করে ফেলা তো এত সহজে কি করে করছে? কারণ মানুষের হ্যাঁ শুনেছি, সবই শুনেছি। দেখো, যার ভাবনা যেখানে সীমিত তার পরিধিটা ততটুকু। ফলে আমি যদি মানুষের ভাবনা যেখানে শেষ হয়, আমার ভাবনা আমার কাজ তখন সেখান থেকে স্টার্ট হয়। ফলে আমি সেটা নিয়ে, এটা তাদের দোষ নয়, কারণ তাদের ভাবনা, সে যারা এই কমেন্টগুলো করে বা ভাবে, তারা হয়তো ওই ঘরের 4 দেওয়ালের মধ্যেই বন্দি। ফলে তাদের সেই ভাবনাটা, সেই শিক্ষাটা মেবি নেই। ফলে তাকে তো ওটা দোষ দিতে পারবো না। আমি দোষ দিইনি, আমি শুধু বলি ভগবান সকলের মঙ্গল করুক। আমি নেগেটিভ কাউকে নিয়ে ভাবি না, আমি নেগেটিভ কাউকে নিয়ে বলিও না। আচ্ছা, অভিনয়ের ক্ষেত্রে যেমন প্রথম থেকে মা বাবার সাপোর্ট ছিল না, ব্যবসার ক্ষেত্রে কি মা বাবার প্রথম থেকে সাপোর্ট ছিল না? এটাও বলেছিল তুই যেগুলো পরিধির বাইরে সেগুলোই চিন্তা করছিস। মা আমাকে বলেছিল তুই কি সব অদ্ভুত অদ্ভুত জিনিসগুলো করবি, এগুলো তো কেউ করে না। কিন্তু আমার না সব সময় আর কি ওই তথাকথিত ওই গথিক ব্যাপারটা আমার, হ্যাঁ, তো আমি একটু অন্যরকম কিছু করতে চেয়েছিলাম, সেই জন্যেই এটা করা। হ্যাঁ, বাবা মা ভাই সবাই শুরু থেকে সাপোর্টে আছে। যে সাপোর্ট বলতে ওরাও তো বিজনেসের খুব একটা কিছু বোঝে না, আমি মানে ঠকছি, শিখছি, করছি, এরকম। যেটা যারা মানে অ্যাকচুয়ালি আমার মনে হয় বাঙালিরা ব্যবসাতে একটু ভয় পায়, কিন্তু আমি ভয় পাইনি। আমার সমস্তটা আমি এর পেছনে দাওতে লাগিয়ে দিয়েছি এবং আমি জানি আমি জিতবো, কারণ আমার সেই কনফিডেন্সটা আছে এবং আমার মানে কোম্পানি প্রোডাক্টে দম আছে। দর্শকরা, মানে যারা কাস্টমার আছে, তারাও টেস্ট করে তারাও বুঝেছে যে না, হ্যাঁ অ্যাকচুয়ালি মেডো কার্ডের প্রোডাক্ট পিওর। তো সেই জায়গা থেকে আমার তো কোনো রকম সন্দেহ নেই যে এই কোম্পানিটাকে নিয়ে। দ্বিতীয়ত সেই জন্য আমি রিস্ক নিয়ে আমার মেডো কার্ডের আরেকটা সিস্টার বেবি কনসার্ন ক্লিয়ার কাট নিয়ে চলে এসেছি, যেখানে কিনা সমস্ত হোম সার্ভিস থাকবে, যেটা অলরেডি সবাই জানে। আমি সেটা আমার সোশ্যাল মিডিয়া থ্রু বলেওছি, সকলেই সেটা জানে এবং খুব তাড়াতাড়ি একটা লঞ্চ করবে। তো সেই সমস্ত সার্ভিসের মাঝে একটা পর তো মেকআপ থাকছেই। তো মেকআপটা কিন্তু একটা ইভেন্ট আসছে অগস্টের 19, 20, 21 সায়েন্স সিটি অডিটোরিয়ামে, সেটাও মোটামুটি সকলেই জেনে গেছে এখন। তো সেই ইভেন্টটাতে অ্যাকচুয়ালি আমরা চাইছি যে ইন্টারন্যাশনাল 4 জন মেকআপ আর্টিস্টকে আনছি, ওঝাস রাজানি, অমিত কর্মকার, মুক্তি রয়। তুমি তো জানোই যে মায়ের করে বড় মায়ের মেকআপ করে যিনি, এবং অসাধারণ মেকআপ করেন। সাথে আছে তানিয়া সরকার পাল। এই 4 জন ওনারা থাকছেন 3 দিনের একটা সেমিনারে। ওদের সার্টিফিকেশন থাকছে। সব থেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে যে আমরা এখানে যারা পার্টিসিপেন্ট করবে তাদের প্রত্যেকের কিন্তু একটা ওয়েবসাইট আমরা বানিয়ে দিচ্ছি এবং তোমার ব্র্যান্ডেড প্রোডাক্টের গুডি ব্যাগ থাকছে, লাঞ্চ কফি তো আছেই, সমস্তটাই থাকছে, ওদের সাথে সেলফি তোলার সুযোগ। কিন্তু পয়েন্টটা হচ্ছে আদার্স যে সেমিনারগুলো হচ্ছে মেকআপের, তার সাথে এই ক্লিয়ার কাটের মেকআপ মাস্টার সেমিনারের পার্থক্যটা কোথায়? পার্থক্যটা এখানেই যে আমরা কোনো ইভেন্ট অর্গানাইজার নই, আমরা একটা অ্যাপ যেটা আসছে এবং এই সেমিনার থ্রু, এবং আমরা প্রত্যেকটা সেগমেন্টেই ট্রেনিং করাবো। এই সেমিনার থ্রু ওদের সমস্ত বায়োডাটা আমাদের কাছে থেকে যাচ্ছে। এরাই হবে আমাদের ভবিষ্যতের ব্যাংক, এমপ্লয়মেন্ট ব্যাংক যাকে বলে। ফলে এদের কিন্তু ফার্স্ট প্রায়োরিটি থাকে, মানে এরা যদি ভবিষ্যতে চায় ক্লিয়ার কাট জয়েন করতে পারবে। আমি তোমাকে শুরুতেই আসতে বলছিলাম না, আমি চাই প্রচুর মানুষ কাজ পাক এবং প্রত্যেকটা সেগমেন্টে প্রচুর মানুষ আছে যে মানে যারা হয়তো কাজটা জানে কিন্তু সঠিক প্ল্যাটফর্ম পাচ্ছে না কাজ করার। কারণ আমাকে বহু মানুষ, মানে মেকআপ আর্টিস্ট বলো, আদার সেগমেন্টে বলো, আমাকে পার্সোনালি মেসেজ করে যে দিদি একটা কোনো কাজ দিন। তুমি বিশ্বাস করতে পারবে না, আমার যবে থেকে আমি কোম্পানি মানে করছি বা আমার কোনো একটা কোম্পানি আছে, মানুষজন জেনেছে না, আমার মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ পুরো ভরা থাকে
যে একটা কাজ, তো আমার মনে হয় যদি আমি হিউজ আকারে কিছু একটা ভাবি তাহলে আমি বহু মানুষকে কাজ দিতে পারবো। তো আমার ফার্স্ট পদক্ষেপ এই মেকআপ নিয়ে। তো এখানে যারা এনরোল করবে তারা ভবিষ্যতে চাইলে কিন্তু মেডোকার্টে জয়েন করতে পারবে। এই একটা সুবিধা থেকে যাচ্ছে কেন এই সেমিনারে জয়েন করবে তার প্রধান কারণ। আচ্ছা, ব্যবসাটা কি তোমার বিয়ের পরে চিন্তা ভাবনা? ব্যবসা কিন্তু আমার আগে থেকেই, মানে ওটাও ছোটোবেলা, এটাও একটা মজার গল্প। ছোটোবেলায় যখন বাবা মা অফিস চলে যেত, বাড়ির সমস্ত জিনিসপত্র আমি রাস্তায় বার করে বিক্রি করতাম। ভালো আইডিয়া, তখন থেকে মানে পয়সা কিভাবে জমাবো সেই চিন্তা। একদম। তো সেইটা মনের মধ্যে তো ছিলই। এবং শুধুমাত্র তাই নয়, আমি বিভিন্ন কোম্পানি, মানে শুটিংয়ের সাথে সাথেও কিন্তু আমি অন্যান্য ছোটো ছোটো কোম্পানিও করেছি। এর আগে আমার একটা ম্যাগাজিনের কোম্পানি ছিল, তারও আগে কসমেটিক্সের আমি ছোটোখাটো করেছি। বাট সেটা ওই হিউজ আকারে, এটা যেরকম একটা হিউজ আকারে আমি করছি, অতটা হিউজ ছিল না। বাট হ্যাঁ, এটা যখন আমি দেখলাম যে না, এটা আমি করতে পারি, এখন সেই সময়টা এসছে করার, তো দেন আমি এই পদক্ষেপটা নিয়েছি। খুব ভালো, এভাবেই এগিয়ে যাও বলবো। আচ্ছা, যেহেতু ব্লগিং করো, সোশ্যাল মিডিয়ার সঙ্গে ওতপ্রোতভাবে তুমি জড়িত, এবং তুমি জানো যে এমনি সেলিব্রিটিদের সম্বন্ধে মানুষ, আমি নিজেকে সেলিব্রিটি মনেই করি না, সেলিব্রিটি সম্বন্ধে মানুষের জানার আগ্রহ বেশি। তারপরে যেহেতু তোমরা ডেলি ব্লগার, দৈনন্দিন জীবনে কি ঘটছে না ঘটছে সেটার ব্যাপারেও মানুষের জানার মানে অদম্য আগ্রহ, মানে তোমরা কেমন আছো, কি করছো। এই যে যখন তোমাদের জীবনে কোনো কিছু খারাপ ঘটুক বা যাই ঘটুক, সেটার সঙ্গে মানুষ জড়িয়ে যায়। এবং যেহেতু তোমরা নিজেরা সমস্ত কিছু বলো, প্রথমে যা জিজ্ঞেস করো যে তোমাদের প্রেম এবং বিয়েটা কত বছরের? 7 বছর। প্রেম বিয়ে নিয়ে যখন এই ডিসিশনটা নিলে, সিদ্ধান্ত নিলে, মাঝখানে বোধহয় একবার গিয়েও ছিলে। মাঝে একবার, হ্যাঁ, 2 বছর আগে একবার আমাদের এরকম ডিসিশন হয়েছিল। বাট তখন আমাদের মনে হয়েছিল যে চলো আরেকবার সুযোগ দিয়ে দেখা যাক দুজনকে, বা পুরো মানে সবটাই আরেকবার নতুন করে শুরু করা যাক। তো সেটা করেছিলাম। বাট সবসময় তো সব কিছু ওয়ার্ক করে না, যে আমরা সেকেন্ড টাইম স্টার্ট করলাম বলেই যে সেটা ওয়ার্ক করে যাবে এমনটা তো নয়। তো করেনি, তো সেখান থেকে আমরা ডিসিশন নেই, সমবেত ডিসিশন এটা যে চলো তাহলে আর ব্যাপারটাকে তিক্ততায় নিয়ে গিয়ে লাভ নেই। আমরা তো বেশিরভাগ ডিভোর্স দেখি প্রচণ্ড, ওর দিকে কাদা ছুটছে, ওর দিকে কাদা ছুটছে, আমরা সেটা একেবারেই চাইনি। তো এটা সমবেত একটা সিদ্ধান্ত। এই মুহূর্তে কি মনে হয় যে যে সময়টা ধরো ডিসিশন নিয়েছিলে মাঝখানে ফিরে যাব, নিশ্চয়ই ভেবেই নিয়েছিলে যে একসঙ্গে থাকবো বলে, এই মুহূর্তে দাঁড়িয়ে কি মনে হয় যে সিদ্ধান্তটা ভুল ছিল? মানে আরো কিছু বছর জন্য পিছিয়ে গেলাম মনে হলো, দরকার ছিল না? না, একদমই আমার কোনো কিছুর জন্য মনে হয় না। আমার কোনো রিগ্রেট নেই লাইফে। আমার মনে হয় যেটা হয় ভালোর জন্যই হয়, যেটা হচ্ছে ভালোর জন্যই হবে। তো আমার দরকার ছিল এই 2 বছর হয়তো বা নতুন কিছু শিখেছি। কোনো কিছু ফেলনা যায় না, কোনো কিছু ভুল হয় না। যদি তুমি জিতে যাও তো তুমি উইন হলে, আর যদি তুমি ঠকে যাও বা পিছিয়ে পড়ো তো সেখানেও কিন্তু তুমি শিখে গেলে কিছু একটা, মানে ক্ষতি কিন্তু নেই কোনোটাতেই। আক্ষেপ হয় সিদ্ধান্ত নেওয়া? আমি বলছি না আমার আক্ষেপ নেই লাইফে। আমি ভীষণ একজন পজিটিভ মানুষ। আমার মানে পসিবলই নয় আমাকে মানে মানুষজন তো সকালবেলা উঠেই একটা টাইপ করতে শুরু করে দেয়, যে এখন দেয় না, এখন হয়তো সেই কাকিমার একটু ঘুমিয়ে পড়েছে, আই ডোন্ট নো। তো হ্যাঁ, এটাও কিন্তু আমার নাম দেওয়া নয়। এখানেই দেখি মানে নিজেরাই ঝগড়া করে আমাকে নিয়ে, নিজেরাই আবার সলিউশন করে, নিজেরাই ঘুমিয়ে পড়ে। আমি ওর মধ্যে ঢুকিই না, আমি কেন রিপ্লাই করি না সেই নিয়েও সমস্যা মানুষজনের। তো ওই আর কি, পজিটিভ হয়ে যাক মানুষ, এটাই চাই। আচ্ছা, বাড়ির থেকে যখন সিদ্ধান্ত নিলে যে একদমই আলাদা হয়ে যাবে আর দরকার নেই, বাড়ি থেকে মা বাবা কি বলেছিল? মা বাবা কি বিয়েটাও মানে যখন প্রেম করবে বলেছিল মেনে নিয়েছিল? অ্যাকচুয়ালি না, আমাদের মানে তরফের পরিবারই খুব একটা আমাদের সিদ্ধান্তের ওপরে কিছু কখনোই বলেনি। মানে যখন বিয়েটাও আমরা করেছিলাম বলেছিল তোরা যদি মনে করিস ভালো থাকবি, তো তোদের ভালো থাকাতেই আমাদের ভালো থাকা। এবং যখন এরকমই একটা সিদ্ধান্ত নিলাম তখন আমরা পরিবারকে দুজনেই জানালাম যে এরকম আমরা সিদ্ধান্ত নিচ্ছি। তো একই ওদের রিয়াকশন, যে জোর করে আমরা কখনোই বলবো না যে না থাকতে হবে, মানে ছেলের বাড়ির তরফ থেকেও যে না তোমাকে থাকতে হবে, বা মেয়ের বাড়ির তরফ থেকে তোমাকে থাকতে হবে, এরকমটা কোনো দিনই ছিল না। যে তোরাই যদি ডিসিশন নিস যে তোরা একসাথে থাকতে পারছিস না, সে যে কোনো কারণেই হোক, তাহলে সেটা তোরাই ভাববি। মানে সেটা নিয়ে খুব একটা ফ্যামিলি ইনভলভ ছিল না। আচ্ছা, সুস্মিতাকে যদি জিজ্ঞেস করি, তিক্ত অভিজ্ঞতা না হলেও কিছু অভিজ্ঞতা তো হয়েছে নিশ্চয়ই, খারাপ, আলাদা হয়ে যাচ্ছে যখন, কি মানে কি শিখলে যদি বলি, সংসার থেকে কি শিখলে, মানে পরবর্তী যখন স্টেপ নেবে কি সাবধানতা অবলম্বন করবে, কি শিখলে সুস্মিতা? কি শিখলাম, খুবই কঠিন একটা প্রশ্ন। অনেক কিছুই শিখলাম। সেলফ রেসপেক্টটা ভীষণ জরুরি একটা। আর
আর একটু সিরিয়াস হতে হবে লাইফ নিয়ে। আমি খুব না আবেগে ভেসে যাই, তো একটু সিরিয়াস হতে হবে, এইটা আমি মারাত্মকভাবে শিখেছি। ইমোশনাল হয়ে পড়ছো দেখছি নাকি? আই এম নট ইমোশনাল, আমি ঠিক থাকি সবসময়। এরকমই থাকো, কারণ তোমার কিন্তু এখন অনেক দায়িত্ব। আবেগে এখন যদি ভেসে যাও তাহলে কিন্তু আমি অ্যাকচুয়ালি তাই, আমি যদি এখন মানে ডিপ্রেসড হয়ে, অ্যাকচুয়ালি যেটা সমাজ চায় যে একটা মানুষের মেয়ের ডিভোর্স হচ্ছে মানে সে ঘরের কোণে পড়ে থাকবে, হ্যাঁ ডিপ্রেসড হয়ে পড়ে থাকবে। তোমাকে কিন্তু সবথেকে বড় কথা, যেহেতু ঘটনাটা ঘটার সঙ্গে সঙ্গে তোমাকে রেগুলারই দেখা যাচ্ছে এবং বেশ অদম্য শক্তিতে এগিয়ে যাচ্ছ, সেটা নিয়েও নানান কথা যে হ্যাঁ, তো এটা তো আমার আমি যখন দেখবো যে কোনো একটা কারণ আমার জীবনে ঘটনা ঘটছে যেখানে আমি ভেঙে যেতে পারি, আমি তো ওই মানুষটা নই। আমাকে যারা দেখছে তাদেরকে এইটুকু ভেবে কমেন্ট করা উচিত যে আমার তাহলে পুরো স্ট্রাগল লাইফটা যদি একবার ভেবে নিত তাহলে মেবি এই কমেন্টটা করতে পারতাম। কারণ আমি ভেঙে যাওয়া মানুষদের মধ্যে পড়ি না। কারণ আমার বাচ্চারও যখন মারা গিয়েছিল তখন আমি কিন্তু 2 মাসের মধ্যে কাজে ফিরেছিলাম, কারণ সেটা আমার কোনো দোষই নয়, ডক্টরের একটা প্রবলেম ছিল, মানে সেটা সবাই জানে। মেয়ের সবসময় দোষ দা, মেয়ের মা সবার প্রবলেম এটা, মানে সেটা নিয়ে আমি খুব একটা ভাবিত না। এটা কিছু মানুষের অসুস্থ ভাবনা, আমার সেটা নিয়ে ভাববার সময় ইচ্ছে কোনোটাই নেই। তো এটাই আর কি, যে চলছে এভাবে। একদমই তাই, এভাবে এগিয়ে যাওয়াটাই দরকার। কারণ কতজন মানুষ এরকম পজিটিভ থাকতে পারে। কোথাও গিয়ে বোধহয় সুস্মিতাকে অনেকটা শক্ত করে দিয়েছে না ছোটবেলার ওই স্ট্রাগলটা, নইলে হঠাৎ করে এত কিছু তোমার পরপর অনেক কিছু ধাপ গেছে জীবনে। কিন্তু ভয়ানকভাবে আমি না ওই শক্তটা হতে পারি না, মানে সেই এত কিছু ঘটনা ঘটে গেছে আমার লাইফে, সেই জায়গা থেকে তো আমার চূড়ান্ত শক্ত হয়ে যাওয়ার কথা ছিল। তবু কেন আমি কেঁদে ফেলি? তবু কেন আমার আহারে কেউ একজন কারোর যদি অসুবিধা হয়, এই যেমন ধরো আমাদের রিসেপশনিস্ট যে, তার ধরো বাবা অসুস্থ, তাকে আমরা তুমি একটু তুমি বাড়ি চলে যাও, থাক, মানে এটা এখন আমার মন সবার জন্য কাঁদে এবং আমার কষ্ট হয়। আমার তো প্রচণ্ড শক্ত হয়ে যাওয়ার কথা ছিল, তাই না? সেটা আমি হতে পারি না। এটাই আমার নেচার, যে আমি ইমোশনাল থাকবো পুরো জীবন। তার জন্য যদি আমায় বারবার ঠকতে হয় আমি ঠকবো, এটাই আমার শিক্ষা। মানে তা বলে আমি নিজেকে চেঞ্জ করব না কারোর জন্য বা কোনো ঘটনার জন্য। একদমই না। যদি নিজে ভালো থাকো, যদি মনে করো যে আমার চেঞ্জ করার দরকার নেই, তাহলে চেঞ্জ করবে না। আমি কাজের মাধ্যমে ভয়ানক ভালো থাকি, মানে সেটা ঘরের কাজ হোক, বাইরের কাজ হোক, অফিসের কাজ হোক, আর আমি ভয়ানকভাবে ঘরোয়া সংসার করতে ভীষণ ভালোবাসি। এবং আমি মানে একই সাথে দুটো সামলাতেও পারি, যেটা আমি সামলে এসেছি এতদিন। বাট এই মুহূর্তে দাঁড়িয়ে আমার মনে হয়েছে যে যখন কোনো একটা সম্পর্ক আমরা থাকছে না, তো আমি সেটা নিয়ে যদি ঘরে বসে ডিপ্রেসড হই, কারোর তো কোনো লাভ নেই, তাই না? তো সেইখানে আমি আরও বেশি নিজেকে ধাক্কা দিয়ে এগিয়েছি যে না, আমি যে কোম্পানিটা করছি বা জয়েন হয়েছি বা যেটা করছি সেখানে এতগুলো মানুষ কাজ করছে, আমি যদি ডিপ্রেসড হয়ে পড়ে থাকি এতগুলো মানুষ, একটা কোম্পানির লস হবে, তাই না? এবং আমার সমস্ত কিছু দাওতে লাগিয়ে দাও, টাকা পয়সা থেকে শুরু করে সমস্তটা। আমার সাপোর্ট করেছিল তোমার শ্বশুরবাড়ির লোকজন সবাই? হ্যাঁ করেছি, সব বললে না, সব দাও লাগিয়ে দিয়েছো মানে সবকিছুই না, মানে আমার যা সেভিংস, আমার কথাই বলছি আর কি, সমস্তটাই আমি লাগিয়ে দিয়েছিলাম। তো এটাই আর কি। তো সেখানে আমার মনে হয়নি যে ডিপ্রেসড হয়ে পড়ে থাকাটা উচিত, ফলে সেখানে আমি নিজেকে ধাক্কা দিয়ে এগিয়েছি যাতে আরও ভালোভাবে আমি কাজ করতে পারি। কারণ আমি ডিপ্রেসড হয়ে তাহলে বাড়িতে পড়ে থাকতাম, তাই না? আমার মনে হয় প্রত্যেক মেয়েরই সেটা করা উচিত, বা মেয়ে নয়, আমি ছেলে মেয়ে নির্বিশেষে সবাইকেই আমার এটা বক্তব্য যে কোনো কিছু কারণে না মানে অনেক কিছু ঘটে জীবনে, সেটার জন্য ডিপ্রেসড হয়ে না পড়ে থেকে আমরা যদি একটু পজিটিভ হয়ে আরও সামনের দিকে এগিয়ে যাই না, অনেক ভালো জিনিস ওয়েট করে সামনে। কুটনি বৌদি, এই কথাটা মিস করো? হ্যাঁ, একটু তো করি। যতই হোক দেখো, ভালো তো বাসি, ভালো তো এখনও বাসি, ভালো বাসতাম, ফ্যামিলি তো ওরা ছিল না। এখনও দেখো সেইভাবে আমি হয়তো সম্পর্কগুলোকে আর বলতে পারবো না, তা বলে মানুষগুলোকে তো অস্বীকার করতে পারবো না। সেই ভালো এখনও সায়কের সাথেও কথা হয় আমার, কিন্তু আমি তো নিজে দেখো, তুমি যদি একটা জিনিস ভালো করে দেখো, না ওদের কাউকে আমাদের কাউকে দোষারোপ করতে দেখছো, না আমাদের কাউকে দোষারোপ করতে দেখছো, মাঝখান থেকে কিছু মানুষ নিজেদের চুল ছিঁড়ে ওকে দোষারোপ করছো। কি দরকার? এইটুকু জীবন, সেখানে আমরা ভালো থাকি, কাজ করি, তারপরে এগিয়ে যাই জীবনটা। দোষারোপ করলেই তো আমরা পিছিয়ে পড়বো, দোষারোপ করতে করতে কাটা ছেঁড়াছেড়ি করতে করতে নিজেরাই একদিন মারা যাব। কি দরকার নেই তো এটার। আচ্ছা, আবার যদি তোমাকে যদি সুযোগ দেবে, আবার যদি ফিরে আসে, অ্যাকসেপ্ট করবে? এই কি সব কমপ্লিকেটেড প্রশ্ন করছে। আলাদা আছো কিন্তু
না, সেটা নিয়ে তো আমরা এখনো কেউ ভাবিনি। দেখা যাক কি হয়, মানে সেটা তো সবটাই জানতে পারো, সোশ্যাল মিডিয়া থ্রু জানতে পারবে আশা করি। মানে এখনো আশা আছে যদি হয়, তাহলে এখনো পুরোপুরি ইয়ে হয়নি যে না আমরা চাইবো একসঙ্গে হয়ে যাবো। তোমাদের দুজনকে দেখতে ভালো লাগতো, তোমরা দুজন খুব ভালো থাকো এটাই চাইবো। এবং পরবর্তীকালে ব্লগে দেখার তো তোমার এখন নিজের চলছে, নিজের দৈনন্দিন জীবন। হ্যাঁ হ্যাঁ, নিজের দৈনন্দিন জীবনই চলছে, ফলে আশা করি আপাতত ব্লগে তো দেখা যাবে না। আচ্ছা, অভিনয় নিয়ে জিজ্ঞেস করবো, ধারাবাহিকে এত ব্যবসার প্রতি এত তুমি মানে দায়িত্ব নিয়ে ফেলেছো, অভিনয় একটা ধারাবাহিকে পাবে দর্শক? না, অ্যাকচুয়ালি আমি ধারাবাহিকে কিন্তু অফারও পরপর দুটো পেয়েছি। ছেড়ে দিচ্ছ? না, আসলে মানে ব্যাপারটা ব্যাটে বলে হচ্ছে না। যেটা হয় হ্যাঁ হ্যাঁ, মানে সবকিছু মিলজুল হচ্ছে না আর কি, তো সেই কারণে। আচ্ছা সুস্মিতা, সংসার করার ইচ্ছা আছে? এইটা ছেড়ে দাও, আবার যদি অন্য কেউ জীবনে আসে, প্রেম করার ইচ্ছা আছে? না, আমার বিশ্বাস করো ও সমস্ত সময় ইচ্ছে কোনোটাই এই মুহূর্তে নেই, কারণ আমি জানি যে আমি এখন প্রচুর পরিবারের দায়িত্ব নিয়ে বসে আছি। ঠিক আছে, তো আগে তাদের সংসারগুলো সুন্দর করে গুছিয়ে দিই, আমি তো আছি এখনো। সেটা বলে না মানে সারাটা জীবন তো একা থাকা যাবে না। না, মানে তারাও প্রচন্ড খারাপ আছে, কষ্টে আছে, এইসব নিয়ে আর কথা হয় না তাদের সাথে আমার। এখন পুরোপুরি নিজেকে ব্যবসা কাজের প্রতি মন ঢেলে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, যাতে অন্য কোনো দিকে মন গিয়ে ডিপ্রেস না হয়ে যায়। মানে আগেকার কথা বলছি, বিয়ে ভাঙাটা খুব ভয় লাগতো, এখন কথায় কথায় ডিভোর্স ভীষণ হচ্ছে। এটা কি কোথাও গিয়ে নিজেদের ইগো প্রবলেম, না ধৈর্য কম, কি মনে হয় তোমার? আমি ওভারঅল জিজ্ঞেস করছি। মানে এই মুহূর্তে দাঁড়িয়ে আমার সঠিক জানা নেই যে কি কারণে বিয়েগুলো ভাঙছে। হতে পারে যেটা একটা কারণ যে মেয়েরা তো এখন স্বাবলম্বী, মানে আগেকার দিনে মেয়েরা কিন্তু সহ্য করে নিত, তার কারণ তাদের আর্থিক সেই মানে স্বাবলম্বী তারা ছিল না, ফলে তাদের যাওয়ার জায়গা নেই, কিছু মানে বলার জায়গা নেই, করার জায়গা নেই, ফলে সেই জায়গা থেকে হয়তো তারা মেনে নিত। এবং আগেকার দিনে বিয়ে হলো মানে ধরো বাপের বাড়ির সাথে পুরো সম্পর্ক ত্যাগ হয়ে যেত। সেটা এখন চাইছে যে হ্যাঁ আমার বরের মাটাও যেরকম ভালো থাকুক, আমার মাটাও ভালো থাকুক। এই আমি যে বিভিন্ন কারণ হতে পারে, কার ক্ষেত্রে কি কারণ সেটা বলা খুব মুশকিল, কিন্তু ওই আর কি হচ্ছে এখন। তার কারণ হচ্ছে এখন সবাই সবার জায়গা থেকে স্বাবলম্বী। কোথাও কি ইগোটাও কাজ করছে বোধহয় নাকি? হ্যাঁ, মানে আমি যখন স্বাবলম্বী তখন কেন সহ্য করব, এইটাই একটা পয়েন্ট হয়ে যাচ্ছে। বাট এটা কিন্তু আমার ক্ষেত্রে নয়। হ্যাঁ, ওভারঅল হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঘটনাটা কিন্তু তাই। কারণ বেশিরভাগ যাদেরকে দেখছি আর কি আমি এবং শুনছি, আমি এটাই বেশিরভাগ হচ্ছে আর কি, সেই জায়গা থেকে আমি বললাম। দিন আগেই নটি বিনোদিনী শো হয়ে গেল মঞ্চে, এবং মানে অপূর্ব মানে প্রশংসা পেয়েছি সকলের কাছে। অভিনয়টা আমার আছে, সেটা আমি কোনোদিনই ছাড়বো না, দরকার হলে আমি নিজেই একটা গ্রুপ করে নেব, মানে কিন্তু মানে অভিনয়টা আমি ছাড়বো না, এটুকু তুমি গ্যারান্টেড থাকো। এবং আমার দর্শক বন্ধুদের কাছেও এটা গ্যারান্টি আমি দিচ্ছি। আমি ব্যবসা করি, ব্লগ করি, যাই করি, অভিনয় ছেড়ে আমি কোনোদিন যাবো না। আমি ছোট থেকেই এরকম একসাথে অনেক কিছু করতে পারি। না, আমার ভাই আছে। ভাই কি করে? ভাই ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর। আমার বাড়ির সবাই হয় মানে সেন্ট্রাল আর স্টেট গভর্নমেন্টে সার্ভিস করে, ফলে ওরাও চেয়েছিল আমিও এটা করি, কিন্তু আমি আর করিনি, আমি অন্যরকম কিছু করেছি। যেটা করেছো সেটা খুব ভালো, সবথেকে বড় তো পরিচিতি। হ্যাঁ একদমই। দর্শকদের যাক, শেষ করব, তুমি এইভাবেই থাকো আর ভালো থাকো, একদম সমস্ত কাজে এগিয়ে যাও, কোনো রকম ডিপ্রেশন কোনো কিছু যেন না আসে জীবনে। এইটাই তো লড়াই জীবনের, সব থেকে বড় লড়াই হচ্ছে নিজের সাথে। গিয়ে কোনো রকমে ঘুমোই আবার উঠে পড়ি, এরকম একটা ব্যাপার, ফলে ওই একাকিত্ব বোধটাই যাতে না হয় সেই জন্য আমি আরো বেশি কাজে নিজেকে সঁপে দিয়েছি। এরকমই থাকো, খুব ভালো থাকো, হাসি খুশি থাকো। একদম একদম। শেষে দর্শকদের কি বলবে বলো? দর্শকদের এটাই বলবো যে পৃথিবীর যে কোনো ঘটনাই আসুক না কেন ভেঙে পড়বে না, নিজের প্রতি কনফিডেন্স রাখো, নিশ্চয়ই তোমরা জয়ী হবে।